1985 সালে জাতিসংঘের পক্ষ থেকে তাদের বিকল্পে বাংলাদেশের ঢাকাতেও একটি মহিলা পলিটেকনিক কলেজ খোলার দায়িত্ব দেওয়া হয়। প্রথম দিকে পশ্চিমবঙ্গ সরকার তাকে অধ্যক্ষ পদ থেকে অব্যাহতি দিতে রাজি না হলেও পরবর্তীকালে তিনি বাংলাদেশে আসেন এবং তার তত্ত্বাবধানে বাংলাদেশের প্রথম মহিলা পলিটেকনিক কলেজ ঢাকা স্থাপিত হয়, নারী উন্নয়নে এবং তাদের স্বাবলম্বী করে তুলতে, যা আজও কাজ করে যাচ্ছে। বাংলাদেশের মেয়েদের জন্য এটা ছিল তখন সর্বোচ্চ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। তারপরও তার প্রতিষ্ঠাতা ইলা ঘোষকে মনে রাখেনি এই কলেজের কোথাও তার নামটি পর্যন্ত খোদাই করা নেই তার নামে কোনো ফলক, কক্ষ, লাইব্রেরি, ল্যাব বা কিছু। ছাত্রীদের সঙ্গে কথা বলেও তার ব্যাপারে কোনো অভিজ্ঞতা প্রকাশ পায়নি, এমনকি শিক্ষকরাও তাই। এই ব্যাপারে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের শিক্ষক সিতারা বেগম জানান, আমি যখন 1991 সালে আসি এখানে, তখন 1-2টা ম্যাগাজিনে ইলা ঘোষের নাম দেখেছিলাম, কিন্তু এরপর তাকে নিয়ে আর কোনো সভা বা স্মরণিকা বা কিছুই হতে দেখিনি। ছাত্রীরা তো জানেই না, শিক্ষকরাও সবাই এখন নতুন হওয়ায় কেউ তার নাম জানে না। শিক্ষকদের মধ্যে দুজনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়। সিতারা বেগম মূলত এই দুজন শিক্ষকের নামই জানান, যারা কিছুটা হলেও ইলা ঘোষ সম্পর্কে অবগত আছেন। তাদের মধ্যে একজনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়। তিনি জানান, 1985 থেকে 1987 সাল পর্যন্ত ইলা ম্যাডাম আমাদের সাথে কাজ করেছেন। তখনকার সময় এটি ছিল মেয়েদের জন্য সর্বোচ্চ কারিগরি বিদ্যাপীঠ। এখানকার মেয়েদের জন্য কাজ করতে পেরে তিনি খুব সন্তুষ্ট থাকতেন। খুব পছন্দ করতেন ইলা ম্যাডাম। 85 সালে যখন বয়স কম বলে ইন্টারভিউ বোর্ড থেকে আমাকে প্রায় বাদই দিয়ে দিচ্ছিল, ইলা ম্যাডামই তখন একা আমার ব্যাপারে সুপারিশ করে আমাকে এই চাকরিটা দেন। টুকটাক বিভিন্ন কাজে ম্যাডাম আমাকে ডাকতেন, আমিও তার কাজ করে দিতাম। এখান থেকে চলে যাবার সময় তার ডাইনিং টেবিলটা তিনি আমাকে দিয়ে গিয়েছিলেন। স্মৃতিচারণ করতে গিয়ে নিজেই হেসে ফেলেন। মহিয়সী নারীর হাতে যে বিদ্যাপীঠের জন্ম, সে বিদ্যাপীঠই আজ তাকে ভোলার পথে। এই গুটি কয়েক পুরনো শিক্ষক ছাড়া তাকে আজ কেউ চেনেও না। শিক্ষকরাও নয়, ছাত্রীরাও নয়। কিন্তু 1985 থেকে 87 সাল পর্যন্ত এই 2 বছর ছাত্রীদের যে কোনো সমস্যার সমাধানে ছিলেন ইলা ঘোষ। শাহাবুদ্দিন বলেন, কখনো জোরে কথা বলতে দেখিনি, যেমন শান্ত তেমনি সাহসী আর প্রাঞ্জল। প্রায় দেখতাম ছোট ছোট দলে ভাগ করে ছাত্রীদের বিভিন্ন জিনিস বোঝাতেন, কাউন্সিলিং করাতে দেখতাম। অসাধারণ মানুষ ছিলেন তিনি। এই কলেজ আজ তাকে ভুলে গেলেও আমি ভুলবো না তার অবদান কোনোদিন। ভারতেই, বিশেষত কলকাতাতেই জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন বলে ব্যক্তিগত জীবন সম্পর্কে খুব বেশি জানা যায়নি তার ছিল 2 পুত্র। একটি কন্যার জন্ম হয়েছিল, কিন্তু কন্যাটি 1963 সালে মারা যায়। এই মৃত্যুর জন্য তিনি নিজের কাজ এবং নিজেকেই দায়ী করে গেছেন সবসময়, কেননা তার জীবন তো তখনকার আর 10টি মেয়েদের মতো ছিল না। তিনি লেখাপড়া করেছেন সম্পূর্ণ নারীবিহীন দুর্গম একলা পথে। কাজের পরিবেশও তেমনই ছিল, ফলে বাঙালি আর 10টা সাধারণ মেয়ের মতো সংসার করা তার ধাতে ছিল না। শাড়ি আর কপালে গোল টিপের মতোই সর্বদা হাসি মুখে লেগে থাকতো তার। বয়স 90 বছর পূর্ণ হওয়ার আগেই 2019 সালের 11 ডিসেম্বর কলকাতায় মৃত্যুবরণ করেন তিনি। তবে বাংলাদেশে তার মৃত্যু হয়েছিল তিনি বেঁচে থাকতেন। আমাদের মাদারীপুরের এই কন্যাই প্রথম বাঙালি নারী প্রকৌশলী। তার হাত ধরেই ঢাকায় প্রতিষ্ঠা পায় মেয়েদের জন্য প্রথম কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু তারপরও তিনি আমাদের কাছে অজানা একজন। এদেশের মেয়েদের নিজ হাতে আলোর পথ দেখিয়ে দিয়েও এদেশের কাছে নিজে রয়ে গেলেন আলোর অগোচর। প্রথম প্রথা ভেঙে সাহসের সঙ্গে পা রেখেছিলেন তথাকথিত মহিলা বর্জিত এক ক্ষেত্রে। পরবর্তীতে পুরুষের সঙ্গে সমান তালে কাজ করেছেন। তৎপর হয়ে মহিলাদের প্রযুক্তি শিক্ষায় এগিয়ে দিতে সফল হয়েছেন এবং নতুন এক ইতিহাস সৃষ্টি করেছেন।